আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। দেখো, আজকে আমি গুণগত রসায়ন প্রথম কোণের উপরে 20তম ক্লাসটা নিব না, 20তম ক্লাস। আর আজকের আলোচনার বিষয় থাকবে প্রতিপ্রভা, অনুপ্রভা, শতপ্রভা কি জিনিস, শিখা পরীক্ষা আর বর্ণালী যে আমরা পড়াইছি গত দুইটা ক্লাসে। হ্যাঁ, এবং সেইখানে আমরা যে সূত্রগুলো নিয়ে কথা বলছি সেই সূত্রগুলো আজকে ম্যাথ করবো। আর এই তিনটা জিনিস গত ক্লাসে পড়ানোর কথা ছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত শেষ করতে পারিনি। এই জন্য আজকে এই তিনটা শেষ করে তারপর আমরা কি করবো, শিক্ষা পরীক্ষাটা পড়বো, তারপরে গাণিতিক সমস্যাগুলো সলভ করবো। আর দেখবা বর্ণালীর মধ্যে কিন্তু আরেকটা পার্ট আছে, আণবিক বর্ণালী। আমরা যেটা গত দুইটা ক্লাসে পড়াইছি সেটা কিন্তু পারমাণবিক বর্ণালী পড়াইছি না, পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী। আর পারমাণবিক বর্ণালী আবার দুই রকম আছে, সেটা কি, একটা হলো শোষণ বর্ণালী, একটা কি আছে বিকিরণ বর্ণালী। পারমাণবিক বর্ণালীর আমরা কোনটা পড়াইছি, বেসিক্যালি বিকিরণ বর্ণালী পড়াইছি। হ্যাঁ, বিকিরণ বর্ণালী। বিকিরণ বর্ণালী আমরা পড়াইছি কার, হাইড্রোজেনের। সেখানে শক্তির উৎসটা কি ইউজ করছিলাম, বৈদ্যুতিক সংযোগ, মানে উচ্চ বিভব পার্থক্যের মাধ্যমে আমি বিদ্যুতের মাধ্যমে কি করছিলাম, শক্তি সরবরাহ করছিলাম। দেখবা আজকে দেখবা শিক্ষা পরীক্ষা যেটা করবো এটাও কি বিকিরণ বর্ণালী। শিক্ষা পরীক্ষাটাও বিকিরণ বর্ণালী, হাইড্রোজেনের মতোই, তবে পার্থক্যটা হলো হাইড্রোজেনে আমরা কি করছিলাম, শক্তি দিয়েছিলাম উচ্চ বিভব পার্থক্য তৈরি করার মাধ্যমে, কিন্তু এখানে আমি শক্তিটা দিব বুনসেন বার্নারের ধারণ শিখা থেকে আমরা শক্তি সরবরাহ করে আমরা শিক্ষা পরীক্ষাটা করবো। আমাদের এই হলো পার্থক্য। তাহলে আমরা গত ক্লাসে 19তম ক্লাসে যে বর্ণালীটা পড়ছিলাম সেটা হলো কি বর্ণালী, বিকিরণ বর্ণালী বা উজ্জ্বল বর্ণালী। এবং সেখানে আমি শক্তির উৎসটা ইউজ করছিলাম বৈদ্যুতিক সংযোগ। আর এখানে করবো কি, আজকে বুনসেন বার্নার দিয়ে আমরা বিকিরণ বর্ণালী পড়বো, যার নাম কি দিচ্ছে আমি, শিখা পরীক্ষার ক্ষেত্রে আমাদের। তো এটা হলে আমরা মোটামুটি আমাদের বর্ণালীর যে পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালীটা কমপ্লিট হবে। রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালীর মধ্যে আবার কিন্তু কি আছে, শোষণ বর্ণালী আছে। শোষণ বর্ণালীটা সাধারণত আমাদের কি লাগে না, তেমন একটা শোষণ বর্ণালীটা লাগে না। এটা আমরা হয়তো শোষণ বর্ণালীটা আমরা দেখবো সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমরা এটা নিয়ে আলোচনা করবো সেকেন্ড পেপারে। আর আমরা আণবিক বর্ণালীর উপরে আমি আরেকটা ক্লাস দিব তোমাদের, তাহলে আমাদের বর্ণালীটা কমপ্লিট হবে। আণবিক বর্ণালীর উপরে আমি আরেকটা ক্লাস দিব আমাদের। আর আণবিক বর্ণালী বলতে আমাদের কি আছে, ইউবি বর্ণালী আছে, তারপরে কি আছে আয়ার বর্ণালী আছে, আরেকটা কি আছে এনএমআর বর্ণালী আছে। এই তিনটা নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করবো। এইভাবে আমরা প্রথম খণ্ডটা শেষ করবো না, আর দ্বিতীয় খণ্ড আমরা শুরু করবো এরপরে। আর দ্বিতীয় খণ্ডটা শুরু হবে কি দিয়ে, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, সময়ায়ন প্রভাব, না লবণ শনাক্তকরণ, হ্যাঁ, তারপরে বিশোধন ও পৃথকীকরণ প্রক্রিয়া সমূহ। এগুলো হলো দ্বিতীয় খণ্ডের আলোচনা আমাদের। আচ্ছা, তাহলে প্রথমে আসি আমরা প্রতিপ্রভা কি জিনিস। দেখো, প্রতিপ্রভা এটা হলো একটা পদার্থের কি ধর্মের নাম। ধরো সোডিয়াম, এর মধ্যে এই ধর্মটা আছে। প্রতিপ্রভা একটা ধর্মের নাম, সোডিয়ামের মধ্যে ধর্মটা আছে, তারপরে মার্কারির মধ্যে ধর্মটা আছে, তারপরে আয়োডিন বাষ্প, আয়োডিন বাষ্প এর মধ্যে ধর্মটা আছে। আর একটা পয়েন্ট, সেটা হলো আয়োডিন বাষ্প, আয়োডিন বাষ্প। আর একটা পয়েন্ট আছে, সেটা হলো এই পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের মধ্যে ধর্মটা আছে। পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। আর একটা আছে কাঁচ, কাঁচ, কাঁচ। এরা এই প্রতিপ্রভা ধর্মের কি অধিকারী, না প্রতিপ্রভা ধর্মের অধিকারী কাঁচ। ওকে, আমরা এবার জানবো প্রতিপ্রভাটা কি জিনিস। ধরো এই যে এইসব পদার্থকে তুমি যদি কি দাও, পুরো আলো ফেলো না, হ্যাঁ, মানে আলো যদি ফেলো, বা এই সোডিয়াম বা আমরা তুমি যদি এইসব পদার্থের উপরে আমরা আলো ফেলি, তাহলে এরা কি করবে, শক্তিটা শোষণ করবে, শক্তিটা শোষণ করে উত্তেজিত অবস্থায় চলে যাবে। হ্যাঁ, এবার তুমি যদি রশ্মি ফেলানো বন্ধ করো, তাহলে কি হবে, এরা আবার উত্তেজিত অবস্থা থেকে কি করবে, শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে। এবং এই বিকিরণের মানে তুমি যদি উৎসটা বন্ধ করে দাও, তার মানে সে আবার শক্তি বিকিরণ করবে। এবং এই বিকিরণের স্থায়িত্বকাল 10⁻⁶ সেকেন্ড। তারপরে খুব অল্প সময়ের জন্য তারা আবার শক্তি কি করবে, বিকিরণ করবে। এবং সেই শক্তির বিকিরণটা কি হবে, দৃশ্যমান অঞ্চল হবে, তার মানে আলোটা দেখা যাবে। তার মানে এরা কি করলো, আমরা রশ্মি, আপাতিত রশ্মি এরা শোষণ করবে, করে উত্তেজিত অবস্থায় চলে যাবে। আর আমি যদি রশ্মি সরবরাহটা বন্ধ করে দিই, তাহলে উত্তেজিত এই পদার্থগুলো থেকে কি হবে, দৃশ্যমান অঞ্চলে শক্তি কি হবে, বিকিরণ হবে। এবং সেই বিকিরণের যে স্থায়িত্বকাল, বিকিরণের যে সময়টা, সেটা হলো 10⁻⁶ সেকেন্ড। তার মানে খুব অল্প সময়ের জন্য কি করবে, তারা দৃশ্যমান অঞ্চলে শক্তি
বিকিরণ করবে। এবং এই বিকিরণ করার যে ধর্ম, এটাকে বলা হয় প্রতিপ্রভা বলা হয়, প্রতিপ্রভা। তার মানে কি, আমরা বলতে পারো যে আমরা শক্তি আপাতত রশ্মি আমরা যদি সরবরাহ করা বন্ধ করি, জাস্ট তার সাথে সাথে কি হয়ে যাবে, ওই দৃশ্যমান অঞ্চলে শক্তি বিকিরণ করাটা কি বন্ধ হয়ে যাবে, কারণ এই সময়টা কি খুবই কম আর কি আমাদের। এটা হলো প্রতিপ্রভা। আর দেখো এবার হলো অনুপ্রভা। কি জিনিস অনুপ্রভা? অনুপ্রভার সাথে প্রতিপ্রভার পার্থক্যটা হলো, তার আগে বলে নেই অনুপ্রভা পদার্থটা একটা উদাহরণ দিই আমরা। অনুপ্রভা পদার্থ সেটা হলো মৃৎক্ষার ধাতুর সালফাইড। দেখো মৃৎক্ষার ধাতুর সালফাইড, যেমন একটা উদাহরণ দেই, মৃৎক্ষার ধাতু কারা? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, না গ্রুপ 2 এর মৌল, যেমন ম্যাগনেসিয়াম সালফাইড। এটা হলো একটা অনুপ্রভা পদার্থ আর কি, এটাকে আমাদের অনুপ্রভা পদার্থ। আচ্ছা, এখন এর সাথে পার্থক্যটা কি? মানে এরাও কি করবে, এদের উপরে আমরা শক্তি কি করব, মানে রশ্মি বিকিরণ করব, রশ্মি আপতিত করব, করার পরে এরাও কি করবে, শক্তি আবার উত্তেজিত অবস্থা থেকে আবার শক্তি কি করবে, উৎস যদি বন্ধ করে দেয়, উত্তেজিত অবস্থা থেকে শক্তি বিকিরণ করবে। পার্থক্যটা হলো যে এটা যেমন 10⁻⁶ সেকেন্ড সময় পর্যন্ত মধ্যে কি শক্তির বিকিরণটা কি হয়ে গেছে, দৃশ্যমান অঞ্চলে শক্তির বিকিরণটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এইটা কি হবে, একটু সময় নেবে, এবং সেই সময়টা হলো কত, কয়েক সেকেন্ড। এটা হলো কয়েক সেকেন্ড না, কয়েক সেকেন্ড, এগুলো পার্থক্য। তার মানে আমি যদি রশ্মির সরবরাহ বন্ধ রাখি, মুহূর্তের মধ্যে কি করবে, শক্তির বিকিরণটা বন্ধ হয়ে যাবে, দৃশ্যমান অঞ্চলে শক্তির বিকিরণটা। এখানে হলো কয়েক সেকেন্ড কি হবে, সময় লাগবে। তার মানে দৃশ্যমান অঞ্চলে শক্তিটা বিকিরণ হবে কয়েক সেকেন্ড ধরে। এই হলো পার্থক্য, এটা হলো অনুপ্রভা। তার মানে শক্তির যে বিকিরণটা স্থায়িত্বকাল যদি বেশি হয় না, সময়টা যদি বেশি হয়, বিকিরণ দৃশ্যমান অঞ্চলে শক্তির বিকিরণ সময়কাল যদি বেশি হয়, তাহলে সেটা অনুপ্রভা। আর প্রতিপ্রভা হলো সময়কালটা কি হবে, কম হবে। তার মানে উৎসব বন্ধ করার সাথে সাথে কি হয়ে যাবে, বিকিরণটা দৃশ্যমান অঞ্চলে শক্তির বিকিরণ বন্ধ হয়ে যাবে, আর এখানে কয়েক সেকেন্ড কি সময় লাগবে, সেটা হলো অনুপ্রভা পদার্থ। অনুপ্রভা পদার্থ। আর একটা আছে শতপ্রভা, না শতপ্রভা পদার্থ। এই শতপ্রভা হলো, আমরা একটা উদাহরণ দিয়ে নিই। শতপ্রভা কারা? এই রেডিয়াম, তোমার সাধারণত তেজস্ক্রিয় পদার্থ আছে, রেডিয়াম এটা তেজস্ক্রিয় পদার্থ। এর সাথে কি মিশাবা, জিঙ্ক সালফাইডের মিশ্রণ, জিঙ্ক সালফাইড। এই মিশ্রণটা রেডিয়াম আর হলো এই মিশ্রণটা, তার মানে তেজস্ক্রিয় রেডিয়াম আর জিঙ্ক, তেজস্ক্রিয় রেডিয়াম, রেডিয়ামটা হলো আর এ, না তেজস্ক্রিয় রেডিয়াম আর জিঙ্ক সালফাইডের যে মিশ্রণ, এই মিশ্রণটা কি শতপ্রভা পদার্থ। এদের বৈশিষ্ট্য হলো এরা ধরো দিনের সূর্যের যে আলো সেটা শোষণ করবে, অথবা আমি যদি একটা তার পাশে যে লাইট থাকে, লাইট থেকে সে কি করবে, শক্তি শোষণ করবে। আর যখন লাইটটা চলে যাবে বা অন্ধকার হবে, তখন কি করবে, এই পদার্থটা থেকে কি হবে, শক্তির বিকিরণ হবে দৃশ্যমান অঞ্চলে। এবং যার কারণে কি দেখবা সাধারণত যে ঘড়িগুলা, যে আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখো যে কিছু কিছু পদার্থ আছে যেমন তেজস্ক্রিয় রেডিয়াম ও জিঙ্ক সালফাইডের মিশ্রণ, যা দিনের বেলায় সূর্যের আলো অথবা বৈদ্যুতিক বাতির আলো কি করে, শোষণ করে, এবং পরে আবার রাতের আধারে তা স্বতঃস্ফূর্তভাবে কি করে, বিকিরণ করে, তাকে শতপ্রভা পদার্থ বলে। মানে এরা হলো শতপ্রভা পদার্থ, আর এই ধর্মটাকে কি বলা হয়, শতপ্রভা বলা হয়। যেমন অনেক ঘড়িতে এটি থাকে, যার কারণে রাতের বেলায় কি হয়, তা জল করে, এবং এই আলোতে কি করা যায়, ঘড়িটা দেখা যায়। তার মানে এটা হলো কি করবে, শোষণ করবে সূর্যের আলো অথবা কি বৈদ্যুতিক বাল্বের আলো শোষণ করবে। আর যখন অন্ধকারে কি করবে, তারা আবার শক্তি বিকিরণ করবে, যার কারণে কি হবে, আমরা আলো ছড়াবে, এবং সেই আলোতে আমরা কি করতে পারবো। যেমন ঘড়িতে এটা ইউজ করা হয় কেন, কারণ যখন অন্ধকারে কি আমরা যখন বা বিদ্যুৎ চলে গেলে আমরা অন্ধকারে কি করতে পারি, ঘড়িটা দেখতে পারি কেন, কারণ এই মিশ্রণটা কি করে, দৃশ্যমান আলোর শক্তি কি করে, বিকিরণ করে, এবং যার কারণে কি হয়, আলো ছড়ায় ঘড়ির মধ্যে থেকে। এই পদার্থটা যে আলোতে কি করতে পারি, আমরা ঘড়িটা দেখতে পারি। এই হলো শতপ্রভা, না শতপ্রভা। তার মানে এও দৃশ্যমান অঞ্চলে শক্তি বিকিরণ করে খুব অল্প সময়ের জন্য, এও করে কয়েক সেকেন্ডের জন্য, আর এই করে কি দীর্ঘমেয়াদী আমাদের দীর্ঘমেয়াদী। মানে সবাই প্রথমে শোষণ করে, তারপরে কি করে শোষিত শক্তি
দৃশ্যমান অঞ্চলে বিকিরণ করে, বিকিরণের স্থায়িত্বকাল এখানে কম, এখানে একটু বেশি, আর এখানে কি অনেক বেশি আর কি এটা আমাদের। হ্যাঁ, এবার আসি আমরা শিখা পরীক্ষা। তাহলে শিখা পরীক্ষাটা কিন্তু আসলে কি বর্ণালীর মধ্যে আমরা যে বর্ণালীটা ভাগটা করছিলাম, দেখো বর্ণালীর ভাগটা কিন্তু তোমাদেরকে আমি আগেই বলছি এক এক বইতে এক এক ভাবে লিখছে। যেমন আমি এই হাজারি স্যারের বইতে দেখবা বর্ণালীর যে ভাগটা লিখছে, আমরা গত ক্লাসে বলছিলাম, আজকে একটু বলে নেই। হ্যাঁ, তাহলে আমাকে আগে বুঝতে হবে যে শিক্ষা পরীক্ষাটা কোন কোন ভাগের মধ্যে পড়ছে আর কি, দেখে হ্যাঁ কোন ভাগের মধ্যে পড়ছে এটা একটু ক্লিয়ার করতে হবে। দেখো যেমন দেখো এখানে বৈশিষ্ট্য অনুসারে বর্ণালীকে ভাগ করছে, বৈশিষ্ট্য অনুসারে বর্ণালীকে ভাগ করছে এই বইতে। আমি বইটা রেফারেন্স বলবো। দেখো বর্ণালীর শ্রেণীবিন্যাস হলো, একটা হলো বৈশিষ্ট্য অনুসারে, বৈশিষ্ট্য অনুসারে এটা হলো আহসানুল কবির স্যারের বইতে না। একটা হলো কি বৈশিষ্ট্য অনুসারে নাম দেওয়া হয়েছে, একটা একটা হলো বিকিরণ আর একটা কি শোষণ, বিকিরণ আর একটা শোষণ নাম দেওয়া হয়েছে। আর একটা হলো কি অনুসারে, গঠন অনুসারে না, গঠন অনুসারে, গঠন অনুসারে দেওয়া হয়েছে কি পারমাণবিক বা রেখা বর্ণালী, পারমাণবিক। আর আমরা কিন্তু গত ক্লাসে কি বলছিলাম, প্রথমে বর্ণালীকে ভাগ করছিলাম কি বলে পারমাণবিক বা রেখা, পারমাণবিক বা রেখা, তারপরে কি বলছিলাম আণবিক, আণবিক আর একটা কি বলছিলাম পারমাণবিক বা রেখা বর্ণালী, রেখা। আর আণবিক বা এটাকে বলা হয় আণবিক বা এটাকে বলে গুচ্ছ বর্ণালী, গুচ্ছ। এটা কিন্তু আমরা আলোচনা করবো আর একটা ক্লাস নিব, আণবিক বর্ণালীটা গুচ্ছ বর্ণালী। আর এখানে হলো এই অবিচ্ছিন্ন বর্ণালী, অবিচ্ছিন্ন বর্ণালী। এই হলো এটা রেফারেন্সটা কি, এই যে ভাগটা করলাম এই ভাগটার রেফারেন্স হলো কবির, কবির, কবির রেফারেন্সটা কবির। আবার তুমি যদি হাজারি স্যারের বইটা দেখো দেখবা তারা করছে কি ভাগ করছে মেইনলি পারমাণবিক বর্ণালী, প্রথমে ভাগ করছে বর্ণালীকে বিচ্ছিন্ন বর্ণালী একটা অবিচ্ছিন্ন বর্ণালী। হ্যাঁ, আর অবিচ্ছিন্ন বর্ণালীর উদাহরণ দিচ্ছে আলো। আর বিচ্ছিন্ন বর্ণালীকে তারা দুই ভাগ করছে, একটা হলো পারমাণবিক আর একটা কি, হ্যাঁ একটা হলো পারমাণবিক আর একটা আণবিক। আর পারমাণবিকের মধ্যে ভাগ করছে একটা, একটা হলো শোষণ একটা কি বিকিরণ। মানে ফাইনালি কিন্তু দেখবা সব কিছু মিললে একই হয়। যেমন এখানে আমরা কি করছি, এখানে হলো যেমন পারমাণবিক আণবিক আর কি অবিচ্ছিন্ন বর্ণালী, অবিচ্ছিন্ন। এটা হলো আলো, এটা আলো, এটা হলো এটা উদাহরণটা কে কার উদাহরণটা হলো আলো, আলো, আলো। আমরা গত ক্লাসে করছিলাম কি যে বলছিলাম যে বর্ণালী মেইনলি দুই ভাগ, এক হলো বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন ছিল আর বিচ্ছিন্ন বলছিলাম, বিচ্ছিন্ন বলে বিচ্ছিন্ন দুটো ভাগ বলছিলাম, পারমাণবিক আর একটা আণবিক। আর পারমাণবিকের দুটো ভাগ বলছিলাম, একটা বিকিরণ আর একটা কি শোষণ বলছিলাম। তুমি দেখবা সবকিছু সমন্বয় করলে দেখবা ফলাফলটা কি লাস্টে একই হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা হলো কবি স্যারের বইয়ে বৈশিষ্ট্য অনুসারে বিকিরণ আর শোষণ। আর গঠন অনুসারে পারমাণবিক বর্ণালী, আণবিক বর্ণালী বা গুচ্ছ বর্ণালী, আর একটা হলো অবিচ্ছিন্ন বর্ণালী। আর আমি গতদিন করছিলাম কি প্রথমে বলছিলাম বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন, বিচ্ছিন্নের মধ্যে বলছিলাম পারমাণবিক আর আণবিক, আর পারমাণবিক আবার ভাগ করছিলাম বিকিরণ আর কি শোষণ। আমরা মেইনলি এটা কিন্তু আমরা একদম প্রথমে এই বর্ণালী যে ক্লাস ছিলাম, বর্ণালী কাহাকে বলে, বর্ণালী সংখ্যা দিতে গিয়ে আমরা এটা পড়াই দিয়েছিলাম। আলো আমরা পিছনে ফেলছিলাম, তাহলে দেখেছিলাম পর্দায় 7টা রং দেখা যায়, সেটা কি অবিচ্ছিন্ন বর্ণালী। এটা শেষ করছি। আণবিক বর্ণালীর উপরে আমি 21তম ক্লাসটা নিব। আর আমরা এটা মেইনলি পড়াচ্ছিলাম না, এটাই পড়াচ্ছিলাম। এবং এটার মধ্যে বলছিলাম যে এর দুটা ভাগ, এর দুটা ভাগ বলা যায়, এর দুটা ভাগ বলা যায়, একটা বিকিরণ আর একটা কি শোষণ। শোষণ, এই শোষণটা তোমাদের সেকেন্ড পেপারে আছে, শোষণ পারমাণবিক শোষণ বর্ণালী আছে, দেখবা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি সেকেন্ড পেপারে আছে, ওখানে আমরা পড়াবো। আমরা মেইনলি পড়াচ্ছিলাম তাহলে কি বিকিরণ বর্ণালী না, বিকিরণ বর্ণালী। বিকিরণের মধ্যে আবার বিকিরণ বর্ণালী আবার দুটো ভাগ আছে, তুমি শক্তির উৎসটা কে তার ভিত্তিতে আমরা বিকিরণ বর্ণালী দুইভাবে করা যায়। যেমন যেটা করছিলাম হাইড্রোজেনের বর্ণালীটা বিকিরণ বর্ণালী ছিল, সেখানে আমি বিভব পার্থক্যের মাধ্যমে বৈদ্যুতিক বিভব পার্থক্যের মাধ্যমে কি করছিলাম আমি শক্তি সরবরাহ করছিলাম, করে আমরা হাইড্রোজেনের বর্ণালী স্টাডি করছিলাম। আর আজকে আমরা করবো কি এই আজকেও বিকিরণ বর্ণালী পড়বো, কিন্তু শক্তির যে উৎসটা সেটা কি হবে বুনসেন
বার্নারের কি জারণ শিখা দিয়ে আমরা কি করবো এখন শিখা এই বিকিরণ বর্ণালী পড়বো, সেটার নাম কি দিব আমরা শিখা পরীক্ষা। তাহলে আমরা শুরু করা যাক এবার শিখা পরীক্ষা। আর আণবিক বর্ণালীটা আমরা 21তম ক্লাসে আমরা আণবিক বর্ণালী স্টাডি করবো। দেখো আমাদের কিন্তু বর্ণালী এই টপিকসটা বারে বারে স্টাডি করতে হবে, বারে বারে স্টাডি করতে হবে এবং একাধিক বই রেফারেন্স হিসেবে নিতে হবে, তাহলে দেখবে একসময় ক্লিয়ার হবে কিন্তু না। কারণ এই জায়গাটা কিন্তু বেশ ঝামেলা একটা জায়গা বর্ণালী। হ্যাঁ, আমার আজকে 3য় ক্লাস, আমার আর একটা ক্লাস থাকবে বর্ণালীর উপরে। হ্যাঁ, দেখো শিখা পরীক্ষা, শিখা পরীক্ষা এটা কিন্তু আসলে কি বলবো, এটা পারমাণবিক বর্ণালী, পারমাণবিক বর্ণালী, এটা পারমাণবিক বর্ণালী, পারমাণবিক বর্ণালী বা আমি এটাকে কি বলবো রেখা বর্ণালী বলবো, রেখা বর্ণালী বা এটা আমরা কি বলবো অবিচ্ছিন্ন বর্ণালী। পারমাণবিক বর্ণালী অবিচ্ছিন্ন বর্ণালীর একটা ভাগ। হ্যাঁ, বা এটাকে আমরা হ্যাঁ, আর পার্থক্যটা হলো এখানে শক্তির উৎসটা কি, বর্ণালীতে আমরা কি লাগে, বর্ণালী মানে আমাদের কি লাগে শক্তির উৎস লাগে। শক্তির উৎসটা কি, উৎসটা হলো বুনসেন বার্নার, বুনসেন বার্নার এর কি শিখা জারণ শিখা। তাহলে আমাকে আগে শিখা পরীক্ষা করতে গেলে আগে জানতে হবে যে বুনসেন বার্নারটা কি, সেখানে কিভাবে জারণ শিখা তৈরি করতে হয়। তার আগে আমরা আরেকটা জিনিস পড়বো, এই যে শিক্ষা পরীক্ষাটা আমরা কেন পড়বো, শিক্ষা পরীক্ষাটা কেন পড়বো, হ্যাঁ শিক্ষা পরীক্ষা কেন পড়বো, শিক্ষা পরীক্ষা উদ্দেশ্য, শিক্ষা পরীক্ষার উদ্দেশ্যটা কি আসলে আমাদের কি কাজে আমরা এটা ব্যবহার, কি কাজে আমরা এটা শিক্ষা পরীক্ষাটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করবো। অজৈব অজৈব লবণ, তোমাকে আমি একটা অজ্ঞাত আবার বলি, অজ্ঞাত মানে আমি জানি না আমাকে লবণটা কি, অজ্ঞাত মানে অজানা, অজ্ঞাত বা কি, অজ্ঞাত বা অজানা। আমাকে একটা হাতে লবণ ধরাই দিবে, দিয়ে বলবে যে বলো যে এই লবণের মধ্যে কি ক্ষারীয়মূলক কি, ক্ষারীয়মূলক। আর লবণে কিন্তু দুইটা পার্ট থাকে, মনে করো এই একটা লবণ, একটা লবণ, এই লবণের মধ্যে দুইটা পার্ট, একটা হলো প্লাস একটা কি মাইনাস। এই প্লাসটাকে কি বলা হয় ক্যাটায়ন বলা হয়, ক্যাটায়ন, ক্যাটায়ন। আর এটাকে কি বলা হয় অ্যানায়ন, এটাকে অ্যানায়ন বলা হয়, এটা অ্যানায়ন বলা হয়। লবণের দুইটা পার্ট, একটা কি ক্যাটায়ন, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। কারণ তোমরা সবাই জানো যে কেন এটাকে ক্যাটায়ন বলা হয়। আর তুমি যদি এটাকে তড়িৎ বিশ্লেষণ করো, সোডিয়াম ক্লোরাইডকে গলিত বা দ্রবীভূত অবস্থায় নিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করো, তাহলে এই সোডিয়াম প্লাসটা কোথায় যাবে, সোডিয়াম প্লাসটা, সোডিয়াম ক্লোরাইডকে যদি গলিত অবস্থায় নেয়, দ্রবীভূত না, সোডিয়াম ক্লোরাইডকে যদি গলিত অবস্থায় নিয়ে তড়িৎ বিশ্লেষণ করো, তাহলে সোডিয়াম প্লাসটা ক্যাথোডে যাবে, এই জন্য এটাকে নাম দিয়েছে ক্যাটায়ন। আর এটা যাবে অ্যানোডে, এই জন্য নাম দিয়েছে অ্যানায়ন। আবার লবণ কিন্তু তৈরি হয় কিভাবে, এই সোডিয়াম প্লাস আসছে কোথেকে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার থেকে, এই ক্ষার থেকে আসছে সোডিয়াম প্লাস, এই জন্য সোডিয়াম প্লাসকে আরেকটা নাম দেওয়া যায়, এটাকে বলে ক্ষারীয় মূলক, ক্ষারীয় মূলক, ক্ষারীয় মূলক। আর এই ক্লোরাইডটা আসছে কোথেকে, HCl থেকে আসছে, HCl এটা অ্যাসিড বা অম্ল, এটা অম্ল, অম্ল, HClটা হলো অম্ল। তাহলে আমরা কি বলবো এটাকে, তাহলে এটা Cl মাইনাসকে কি বলবো অম্লীয় মূলক বলবো, অম্লীয় মূলক, Cl মাইনাসকে আমরা অম্লীয় মূলক বলবো। তার মানে লবণ শনাক্তকরণ মানে কি, লবণ শনাক্তকরণ মানে ক্ষারীয়মূলক বা ক্যাটায়ন শনাক্তকরণ, হ্যাঁ, আর অ্যানায়ন বা অম্লীয়মূলক শনাক্তকরণ, অ্যানায়ন বা অম্লীয় মূলক শনাক্তকরণ। লবণ শনাক্তকরণ মানে ক্যাটায়ন বা ক্ষারীয়মূলক শনাক্তকরণ, আর অ্যানায়ন বা অম্লীয়মূলক শনাক্তকরণ। আমরা শিক্ষা পরীক্ষাতে যেটা করবো সেটা হলো এই ক্যাটায়ন বা ক্ষারীয়মূলক শনাক্ত করতে পারবো। অজ্ঞাত বা অজানা অজৈব নমুনা লবণের ক্ষারীয়মূলক,
ক্ষারীয় বা ক্ষারীয়মূলক শনাক্তকরণ করণের শুষ্ক পরীক্ষা। শুষ্ক মানে লবণ শনাক্তকরণের আবার পরীক্ষা আছে দুই রকম, একটা আছে শুষ্ক পরীক্ষা, একটা আছে সিক্ত পরীক্ষা। আমরা কি বলছি? শুষ্ক পরীক্ষা। শুষ্ক পরীক্ষা মানে সরাসরি লবণ নিয়ে আমরা জানবো যে ক্ষারীয়মূলকটা কি। একটা সিক্ত পরীক্ষা হলো লবণটাকে করতে হয় কি পানিতে মিশিয়ে দ্রবণ তৈরি করতে হয়, তারপরে দ্রবণের মধ্যে কোন একটা বিকারক যোগ করে সিদ্ধান্ত নিতে হয়, অদক্ষেপ পরে অদক্ষেপ দেখে বুঝতে হয় যে ক্ষারীয়মূলকটা কি অম্লমূলকটা কি। তাহলে লবণ যে শনাক্ত করার দুইটা পদ্ধতি, আমরা এখন যেটা পড়বো সেটা হলো শুষ্ক পদ্ধতি। আর সিক্ত পদ্ধতিটা আমরা কোথায় শিখবো? দ্বিতীয় খণ্ডের মধ্যে শিখবো। লবণ শনাক্তকরণের যে সিক্ত পরীক্ষাটা এটা আমরা দ্বিতীয় খণ্ডে পড়াবো। আর শুষ্ক পরীক্ষাটা যেহেতু বর্ণালী এই জন্য প্রথম খণ্ডে নিয়ে আসছে এটাকে। তাহলে আমরা ধরো এই একটা লবণ, এই লবণের মধ্যে এটা ক্ষারীয়মূলক বা ক্যাটায়ন, এটাকে আমরা এই লবণের মধ্যে সোডিয়াম যে আছে সেটা আমরা পরীক্ষার মাধ্যমে জানতে চাই। সেই পরীক্ষাটার নাম কি? হ্যাঁ, শুষ্ক পরীক্ষা বা শিক্ষা পরীক্ষা। অজ্ঞাত বা অজানা অজৈব নমুনা লবণের ক্ষারীয়মূলক শনাক্তকরণের শুষ্ক পরীক্ষার নামই কি? শুষ্ক পরীক্ষা। এটাই হলো শিক্ষা পরীক্ষা। এটি কি? শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষাটা আসলে কি? শিক্ষা পরীক্ষা মানে লবণের ক্যাটায়ন বা ক্ষারীয়মূলক শনাক্তকরণের শুষ্ক পরীক্ষার একটা নাম। শুষ্ক পরীক্ষার নাম। আমরা এখন দেখব এই পরীক্ষাটা কিভাবে করা হয়। এই পরীক্ষাটা কিভাবে করা হয়। তাহলে আমরা লবণ, অজানা লবণ দিবে, সেই লবণের মধ্যে ক্ষারীয়মূলক কি আমরা শিক্ষা পরীক্ষার মাধ্যমে বলতে পারবো আর কি, শিক্ষা পরীক্ষার মাধ্যমে। কারণ আমি যখন লবণটাকে নিয়ে শিক্ষা পরীক্ষা করবো তখন বর্ণালী তৈরি হবে। যদি লবণে সোডিয়াম থাকে তার জন্য বর্ণালীর একটা নির্দিষ্ট বর্ণ থাকবে, ক্যালসিয়ামের জন্য একরকম বর্ণ থাকবে, পটাশিয়ামের জন্য একটা বর্ণ থাকবে, সোডিয়ামের জন্য একটা বর্ণ থাকবে। তাই আমরা আগে থেকে আমাদের বইতে লেখা আছে কোনটার বর্ণ কেমন, আমরা আগে থেকে জানবো। আর অজানা নমুনা নিয়ে পরীক্ষা করে দেখবো কোন বর্ণটা পাওয়া যাচ্ছে। তারপর আমরা বর্ণ দেখে বলতে পারবো যে আমাকে কি সোডিয়াম দিছে নাকি ক্যালসিয়াম দিছে না পটাশিয়াম দিছে নাকি কপার দিছে। আচ্ছা, এবার আমরা শিখবো এখন শিক্ষা পরীক্ষায় মূলনীতি বা শিক্ষা পরীক্ষায় কেন ক্ষারীয়মূলক বা ক্যাটায়নের কি হয় বর্ণালী তৈরি হয়। আর বর্ণালী এক একজনের জন্য এক রকম কেন? সোডিয়ামের বর্ণালী একরকম, ক্যালসিয়ামের বর্ণালী একরকম কেন? আর এই পরীক্ষাটা মূলনীতি বলতে গিয়ে আমরা কি আলোচনা করে ফেলবো, এই বুনসেন বার্নার কি, জারণ শিক্ষা কি, এগুলো সব বলে ফেলবো। তাহলে আমরা একটু হেডিং দেই, শিক্ষা পরীক্ষার কি মূলনীতি, না শিক্ষা পরীক্ষার মূলনীতি। শিক্ষা পরীক্ষার মূলনীতি, শিক্ষা পরীক্ষার মূলনীতি, শিক্ষা পরীক্ষার মূলনীতি। ওকে, বা এটাকে আমরা কি বলতে পারি, এই শিক্ষা পরীক্ষায় বর্ণ তৈরি হয় কেন, শিক্ষা পরীক্ষায় কিভাবে বর্ণালী তৈরি হয়, কিভাবে বর্ণালী তৈরি হয়, বা শিক্ষা পরীক্ষায় কিভাবে বর্ণ তৈরি হয়, বর্ণ। ওকে, কিভাবে শিক্ষা পরীক্ষায় বর্ণ তৈরি হয়। এবং সোডিয়ামের জন্য একরকম বর্ণ হয়, পটাশিয়ামের জন্য একরকম বর্ণ হয়, ভিন্ন ভিন্ন এই ধাতুর জন্য বর্ণ ভিন্ন ভিন্ন কেন হয় সেটা আমরা একটু ক্লিয়ার করবো। তার মানে আমরা শিক্ষা পরীক্ষাটা আসলে ধাতুর বর্ণালী না, আর আমরা যে বিকিরণ বর্ণালী পড়ছি বৈদ্যুতিক কিসের মাধ্যমে, বিভব বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে, সেটা কি ছিল? গ্যাস, হাইড্রোজেন গ্যাসের আমরা বর্ণালী ধারণ করছিলাম। আচ্ছা দেখো, প্রথমে আমরা একটু দেখি, এই হলো বুনসেন বার্নার। বুনসেন বার্নার, দেখো এটা বুনসেন বার্নার। এই জায়গায় শিখা, শিখা, আর এখানে আমরা দেখো এটা একটা মানে এটা তো গোল না, ধরো এটা একটা গোল, এর উপরে কি আছে একটা ঢাকনার মতো আর কি। এখানে আবার একটা ছিদ্র আছে, ধরো এই যে গোল, এখানে একটা ছিদ্র আছে, চিত্রটা এরকম। তার মানে এই নলের মধ্যে এটা বায়ু প্রবেশ পথ, বায়ু প্রবেশ পথ, মানে আমি এদিক দিয়ে বায়ু প্রবেশ করতে পারি। যদি আমি আবার ঘুরাই, এটা বন্ধ করা যাবে,
খোলা রাখা যাবে। তুমি ইচ্ছা মতো কি করতে পারবা এই বায়ু প্রবেশ পথটাকে, কারণ এই নলটার উপরে মনে করো এরকম একটা আস্তর দেওয়া আছে, তো এটাকে যদি ঘোরায় না, এটাকে আমি ঘোরায় ঘোরায় কি করতে পারি, এখানে একটা ছিদ্র আছে, ধর এখানে একটা ছিদ্র আছে, ধর এখানে একটা ছিদ্র আছে, উপরে যে প্লেটটা আছে আমি এটা ঘুরাবো, এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র যখন একই জায়গায় চলে আসবে তখন এই ছিদ্রটা কি হবে, একটা বায়ু প্রবেশ করতে পারবে। এটাকে যখন আমি ঘুরাবো, এটাকে যখন আমি ঘুরাবো এদিকে, তখন এর সাথে আর মিলবে না, তখন আর বায়ু প্রবেশ পথ বন্ধ হয়ে যাবে। এটা তোমরা হয়তো যখন ল্যাবে ঢুকবা প্র্যাকটিক্যালি দেখবা তখন একদম ক্লিয়ার মনে হবে। আমরা এটা হলো বায়ু প্রবেশ পথ, এটা এই পথটা খোলা রাখা যায়, বন্ধ রাখা যায়। তা আমি যদি খোলা রাখি তাহলে বায়ু প্রবেশ করলে, আর এখানে আমরা গ্যাসের সংযোগ আছে মনে করো, এখানে গ্যাসের কি, গ্যাসের সংযোগ আছে, এখানে গ্যাসের সংযোগ আছে, গ্যাস, এদিকে গ্যাস যাচ্ছে, বায়ু আসতেছে, আমরা দহনে কি হবে, এখানে একটা শিখা তৈরি হবে। তাহলে বায়ু যদি আমি আগুন ধরাবো, গ্যাসটা জ্বলবে, আর যদি অক্সিজেন আসতে পারে তখন সেই শিখার নাম কি হবে, জারণ শিখা, জারণ শিখা। আর যদি আমরা বায়ু প্রবেশ করতে না দিই, আর যদি গ্যাসটার দহন ঘটাই, তাহলে সেটার নাম কি হবে, বিজারণ শিখা। তার মানে আমি এই বায়ু প্রবেশ পথটাকে নিয়ন্ত্রণ করে আমি জারণ শিখা তৈরি করতে পারবো, আবার বিজারণ শিখা তৈরি করতে পারবো। আচ্ছা, এখন দেখো জারণ শিখা বা এর একটা নাম আছে, এটাকে বলা হয় অনুজ্জ্বল শিখা বা নীল শিখা, এটাকে নীল শিখা বা এটাকে বলা হয় অনুজ্জ্বল শিখা, তিনটা নাম আছে, অনুজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখা। আচ্ছা, তাহলে এটা কি বায়ু প্রবেশ পথ, বায়ু প্রবেশ পথ, বায়ু প্রবেশ পথ। আর এদিকে আমরা কি দিচ্ছি, গ্যাস, গ্যাসের সংযোগ, তাহলে গ্যাসের দহনে শিখা তৈরি হবে, যদি অক্সিজেন থাকে তাহলে সেটা কি হবে, জারণ শিখা হবে, না থাকলে বিজারণ শিখা হবে। আচ্ছা, এইবার আমরা, আমাকে ধরো একটা লবণ দিছে, লবণটা মনে করো কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম নাইট্রেট ধরলাম, একটু লবণ, তাহলে এই লবণের মধ্যে কি ক্ষারীয়মূলক বা ক্যাটায়নটা কি ক্যালসিয়াম। আমি কিন্তু সংকেত থেকে বুঝতে পারতেছি এটা ক্যালসিয়াম আছে, কিন্তু আমাকে তো সংকেত লিখে দিবে না, আমাকে একটা নমুনা লবণ দিবে, যে বলবো যে এখানে ক্যালসিয়াম আছে কিনা তুমি পরীক্ষা করে বের করো। আচ্ছা, তা আমি কি করবো, আমার লবণটা কি করতে হবে, এই বুনসেন বার্নারে জারণ শিখায় ধরতে হবে, ধরতে হবে। ধরার আগে কি করতে হবে, ধরার আগে এখানে একটা ধরো প্লাটিনাম তার মাথায় লবণটা লাগাবা, এটা একটা প্লাটিনাম তার, এর মাথায় লবণটা লাগাবা, এটা হলো হাতল, এটা কি প্লাটিনাম তার, প্লাটিনাম তার, এর মাথায় লবণ লাগাবা। তার আগে কি করতে হবে, এই প্লাটিনাম তারটাকে জারণ শিখায় ধরে দেখতে হবে কোনো বর্ণ আসে কিনা, বর্ণ যদি না আসে তাহলে বুঝতে হবে যে তারের মাথায় কোনো লবণ আগে থেকে, কারণ দেখো তোমার এই প্লাটিনাম তারটা দিয়ে অনেকে কিন্তু ল্যাবে কাজ করবে, ধরো আগে একজন কাজ করছে, হয়তো মাথায় লবণটা লেগে আছে, থাকলে কিন্তু সমস্যা, কারণ তুমি তোমার লবণ দিয়ে কাজ করবা, আগে যদি কেউ এটা দিয়ে কাজ করে থাকে মাথায় লবণ লেগে থাকতে পারে, এই জন্য কি করতে হবে, তুমি কাজ শুরু করার আগে এই প্লাটিনাম তারের মাথাটা জারণ শিখে ধরবা, যদি যখন দেখবে যে কোনো বর্ণ দেখা যাচ্ছে না তাহলে বুঝতে পারবা তোমার তারের মাথায় কি নাই, কোনো কোনো কি নাই, লবণ নাই। এবার তুমি তোমার লবণ দিয়ে কাজ শুরু করতে পারো। তবে কি করতে হবে, প্রথমে তোমার লবণটা এই তারের মাথায় লাগানোর আগে কি করতে হবে, এই তারটাকে ডুবাইতে হবে কোথায়, গাঢ় এই সেলে, এই সেল, এই সেল, এই সেলে সিক্ত করতে হবে তারকে, তারপরে কি করতে হবে, মাথায় লবণটা লাগাইতে হবে। আগে তারের মাথাটা গাঢ় এই সেলে ডুবাইতে হবে, ডুবানোর পরে তারপরে লবণ মাথায় লাগাইতে হবে, লবণ সামান্য লবণ লাগলে হবে। আচ্ছা, কেন দিতে হবে এই সেল, তাহলে আমরা শিক্ষা পরীক্ষায় কেন এই সেল ইউজ করবো, এটা একটা কোশ্চেন। হ্যাঁ, শিক্ষা পরীক্ষায় কেন এই সেল ইউজ করবো, আর শিক্ষা পরীক্ষায় কেন বিভিন্ন ধাতুর বিভিন্ন বর্ণ আসে, দুইটা কোশ্চেন কিন্তু, বিভিন্ন ধাতুর বর্ণ বিভিন্ন কেন হয়, বা বর্ণ কেন তৈরি হয়, আর বিভিন্ন ধাতুর বর্ণ কেন ভিন্ন ভিন্ন হয়, আর কেন গাঢ় সেল ব্যবহার করা হয়, তিনটা কোশ্চেন করলাম আমরা। শিক্ষা পরীক্ষায় কেন বর্ণ তৈরি হয়, আর ভিন্ন ভিন্ন মৌলের বর্ণ ভিন্ন ভিন্ন কেন হয়, আর কেন শিক্ষা পরীক্ষায় গাঢ় এই সেল ব্যবহার করা হয়, এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে না। দেখো, আচ্ছা এবার দেখো, এখানে আমরা এই সেল দিলাম না, এই সেল, এই সেল, হ্যাঁ রিফাত, এখানে হ্যাঁ
আচ্ছা HCl দিলাম, দেখো এখানে HCl দিলাম, HCl দিছি, তো এখানে কি হবে, বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে এখানে ক্যালসিয়ামের সাথে কি ছিল, নাইট্রেট ছিল না, নাইট্রেট ছিল, ক্যালসিয়ামের সাথে নাইট্রেট ছিল, এখানে কি ঢুকবে, HCl ঢুকবে, তাহলে কি তৈরি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড। আর কি এটা এটা হলো মেইন আমাদের। আর একটা কি হবে এখানে, এই HCl তৈরি হবে। এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, মানে আমরা লবণটা ছিল কি, নাইট্রেট লবণ ছিল, নাইট্রেটটা সরে গিয়ে ক্লোরাইড ঢুকলো। কেন করলাম এটা, কারণ হলো তোমার লবণের ধরো ক্যালসিয়ামের সাথে যদি নাইট্রেট থাকে বা যদি এই সালফেট থাকে, তোমার ধরো লবণটা কি, এই ক্যালসিয়ামের সাথে যদি নাইট্রেট থাকে বা যদি সালফেট থাকে বা যদি কার্বনেট থাকে বা যদি ফসফেট থাকে, মানে এরা যদি কেউ থাকে, হ্যাঁ, তখন কি সমস্যা, এই লবণটা শিখার তাপে বাষ্প হয় না। লবণ তো সলিড না, লবণ তো সলিড, লবণ সলিড, এটাও সলিড, কিন্তু আমি যদি আমি HCl দিই, এরা যেই থাকুক এদেরকে সরিয়ে কে ঢুকবে, ক্লোরাইড ঢুকবে, তা লবণটা কি হবে, ক্লোরাইড লবণ হয়ে যাবে। কেন ক্লোরাইড লবণ করবো, কারণ তুমি যদি HCl দিয়ে যদি আগে এদেরকে সরাই যদি ক্লোরাইড নিয়ে আসো, তখন এই লবণটা কি হবে, শিখার তাপে এই লবণটা শিখার তাপে সহজে বাষ্প হবে। আর শিক্ষা পরীক্ষার প্রথম শর্ত হলো লবণটাকে শিখার তাপে বাষ্প করতে হবে। কিন্তু যদি লবণের ক্যাটায়নের সাথে যদি নাইট্রেট থাকে বা ফসফেট থাকে বা সালফেট থাকে বা কার্বনেট থাকে, এই লবণটা শিখার তাপে বাষ্প হয়। তার মানে এরা কি, অনুদ্বায়ী, অনুদ্বায়ী, এই লবণটা অনুদ্বায়ী। তার মানে এদেরকে সরাসরি তুমি যদি শিখায় ধরো, জ্বালন শিখায় ধরো, শিখার তাপে কি হবে না, এরা বাষ্প হবে না। এই জন্য কি দিবা, HCl দিবা, এরা সবাই সরে গিয়ে কে ঢুকবে, এখানে ক্লোরাইড ঢুকবে, তখন এই লবণটা কি হবে, শিখার তাপে সহজে বাষ্প হবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। কিন্তু শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় HCl ব্যবহার করা হয়, শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় HCl ব্যবহার করা হয়, তুমি বলবা যে লবণের ক্যাটায়নের সাথে যদি সালফেট বা কার্বনেট বা ফসফেট বা নাইট্রেট থাকে, এই লবণগুলা শিখার তাপে বাষ্প হয় না, কারণ এরা অনুদ্বায়ী। আমি যদি HCl দিই, এরা সরে গিয়ে ক্লোরাইড লবণ হয়, এটাও অনুদ্বায়ী, লবণ মানে অনুদ্বায়ী, কিন্তু এটা কি তুলনামূলকভাবে কি, মানে এর চেয়ে উদ্বায়ী। দুটাই অনুদ্বায়ী, লবণ মানে অনুদ্বায়ী, তবে এর চেয়ে এর তুলনায় এ অনুদ্বায়ী, এ অনুদ্বায়ী, তাহলে এর তুলনায় এ অধিকতর, মানে এটা এটা তুলনামূলকভাবে অধিকতর উদ্বায়ী, অধিকতর উদ্বায়ী, তুলনামূলকভাবে অধিকতর উদ্বায়ী। তার মানে এটা অনুদ্বায়ী, এটা অনুদ্বায়ী, তাহলে এর তুলনায় সে উদ্বায়ী। এবং তুমি যদি এটাকে কি ধরো, জ্বালন শিখে ধরো, কি হবে, শিখার তাপে সে বাষ্প হবে। তাহলে এটা কি হবে, এই সিএ বাষ্প হবে, মানে কি, এই যে জি, জি দেখছো, জি মানে তুমি যখন তাপ দিবা গ্যাসীয় অবস্থায় চলে যাবে, এবং গ্যাসীয় অবস্থায় বন্ধনে কিন্তু ঢেকে যাবে, এটা আয়নিক বন্ধন না, ক্যালসিয়াম 2+ Cl -2। পরে কি হবে, এইটা এখান থেকে ক্যালসিয়াম 2+ ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে কি হবে, ক্যালসিয়াম গ্যাসীয় ক্যালসিয়াম হবে, গ্যাসীয় ক্যালসিয়াম আয়নটা ক্লোরাইড থেকে ইলেকট্রন নিয়ে গ্যাসীয় ক্যালসিয়াম হবে, আয়নটা ইলেকট্রন নিয়ে ক্যালসিয়াম, গ্যাসীয় ক্যালসিয়াম ধাতু হলো। আচ্ছা, আর এই ক্লোরাইডটা ইলেকট্রন ছেড়ে কি হবে, ক্লোরিন হবে না, ক্লোরিন হবে, ক্লোরিন হবে, এই যে ক্লোরিন হবে, আর দুইটা ক্লোরিন একসাথে মিলে কি হবে, ক্লোরিন গ্যাস হয়ে চলে যাবে। আমার তো এটা দরকার নাই, আমি এখানে সালফেটের জায়গায় ক্লোরাইডকে নিয়ে আসছিলাম, উদ্দেশ্য হলো যে এই লবণটা যেন শিখার তাপে বাষ্প হয়। এবার আমার কাজ শেষ, বাষ্প হয়েছে, ক্যালসিয়াম 2+ G পাইছি। এবার ক্লোরাইড কি করলো, ইলেকট্রন দিয়ে ক্যালসিয়াম গ্যাস বানিয়ে ও চলে গেল। এবার গ্যাসীয় ক্যালসিয়াম, খেয়াল করো, গ্যাসীয় ক্যালসিয়াম কি হবে, গ্যাসীয় ক্যালসিয়াম এর বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, ক্যালসিয়াম ক্যালসিয়ামের কি আছে, 4s2 না, 4s2, তার মানে চতুর্থ শক্তি স্তরের এস এর যে ইলেকট্রনটা, সে কি করবে, শক্তি শোষণ করবে, H নিউ, এন দ্বারা গুণ করলাম, এন, কারণ H নিউ হলো একটা ফোটন, তার মানে ইলেকট্রনটা একটা ফোটন বা দুইটা বা তিনটা, মানে H নিউ মানে H নিউ এর অখণ্ড গুণিতক সংখ্যক কি করবে, ফোটন শোষণ করবে, করে কি হবে, ক্যালসিয়াম এই স্টার দিবা, উত্তেজিত অবস্থা, মানে এটা মানে হলো
ক্যালসিয়ামের যে বহিস্থ ইলেকট্রনটা শক্তি শোষণ করছে এইচ নিউ এর অখণ্ড সংখ্যক শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গেছে। এবার সে আবার কি করবে দেখো, এখানে সে আসবে শক্তি শোষণ করে, আবার উত্তেজিত ইলেকট্রনটা আবার শক্তি বিকীর্ণ করে কোথায় ফিরে আসবে, এখানে ফিরে আসবে। তার মানে এ ধারণ শিখা থেকে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো শোষণ করবে, আর সেই শোষিত শক্তির পরিমাণ কত, এই স্নিলের এন গুণিতক মানে অখণ্ড গুণিতক। আচ্ছা, সেটা একটা ফোটন শোষণ করতে পারে, দুইটা করতে পারে, এখন কয়টা করবে সেটা নির্ভর করতেছে ইলেকট্রনটা কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে যাচ্ছে আর কি। বা আমরা এনটা বাদ দিই, মাস্ট মনে করো যে এই স্নিল পরিমাণ শক্তি শোষণ করতেছে, মানে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করতেছে, যার একটা কি থাকবে, কম্পাঙ্ক থাকবে। আর তোমরা সবাই জানো যে ইজিক্যাল কত, এইচ নিউ। এখান থেকে আমরা কি করতে পারি, বা এইচ কত, সি বাই ল্যামডা। তাহলে আমরা কোন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি শোষণ করলো, বা এই যে শক্তিটা শোষণ করতে সেটা আবার বিকীর্ণ করবে, মানে কোন কম্পাঙ্কের শক্তি সে বিকীর্ণ করলো বা কোন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকীর্ণ করলো সেটা আমরা রেকর্ড করবো। আর এই তরঙ্গ দৈর্ঘ্যের মানের উপর নির্ভর করবে এর বর্ণটা। এখন ধরো এখানে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়ামের উত্তেজিত ইলেকট্রনটা যে কম্পাঙ্কের শক্তি বিকীর্ণ করবে, সোডিয়ামের উত্তেজিত ইলেকট্রনটা সেই কম্পাঙ্কের শক্তি বিকীর্ণ করবে না। কারণ ক্যালসিয়ামের বহিস্থ ইলেকট্রনটাকে উত্তেজিত করতে যে কম্পাঙ্কের শক্তি লাগবে, সোডিয়ামের সেই কম্পাঙ্কে লাগবে না। কারণ ক্যালসিয়ামের কেন্দ্রে প্রোটন আছে কয়টা, 20টা, আর সোডিয়ামের কেন্দ্রে প্রোটন আছে কয়টা, 11টা। সো ক্যালসিয়ামের ইলেকট্রনটাকে উত্তেজিত করতে যে কম্পাঙ্কের শক্তি শোষণ করবে ক্যালসিয়াম, সোডিয়াম সেই কম্পাঙ্কের শক্তি শোষণ করবে না। সো ক্যালসিয়াম যে কম্পাঙ্কের শক্তি বিকীর্ণ করবে, সোডিয়াম সেই কম্পাঙ্কের শক্তি বিকীর্ণ করবে না। তার মানে ভিন্ন ভিন্ন মৌলের জন্য কি হবে, ভিন্ন ভিন্ন বর্ণ তৈরি হবে। তা আমরা আগে থেকে জানি ক্যালসিয়ামের জন্য বর্ণ কেমন, ইটের ন্যায় কালার বা লাল কালার। আমি যদি বর্ণালী যখন দেখবো, নমুনা যখন বর্ণালী দেখবো কি কালার, ইটের ন্যায়, তখন বলবো যে আমার ক্ষারীয় মূলকটা কি, ক্যালসিয়াম। যদি আমি সোনালী হলুদ কালার দেখি তাহলে কি বলবো, ক্ষারীয় মূলকটা কি, সোডিয়াম। এরকম প্রত্যেকটা মনের কি আছে, নির্দিষ্ট বর্ণ আছে। আমরা কি করতে পারবো, পরীক্ষার মাধ্যমে কি বর্ণ পাইছি সেটা যে দেখে আমি বলতে পারবো আমার নমুনাটা কি, আমার নমুনাটা ক্যালসিয়াম, নমুনায় ক্যালসিয়াম আছে নাকি সোডিয়াম আছে নাকি পটাশিয়াম আছে নাকি কপার আছে, এগুলো আমরা সব বলতে পারবো। এই হলো আমরা জানলাম যে শিক্ষা পরীক্ষায় বর্ণ কিভাবে তৈরি হয়, আর শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় HCl ব্যবহার করা হয়, আর শিক্ষা পরীক্ষায় ভিন্ন ভিন্ন মৌলের জন্য বর্ণ ভিন্ন ভিন্ন কেন। তাহলে শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় HCl ইউজ করা হয়, বলবা যে আমার লবণের যে ক্ষারীয় মূলকটা বা ক্যাটায়নটা, আমার প্রথমে বলবো যে আমার যে লবণটা শিক্ষা পরীক্ষায় যদি আমি বর্ণ পেতে চাই, লবণটাকে জারণ শিখায় উত্তাপে বাষ্প করতে হবে। কিন্তু কি সমস্যা, যদি কি থাকে, ক্ষারীয় মূলকের সাথে কি থাকে, নাইট্রেট থাকে, লবণের ক্যাটায়নের সাথে যদি নাইট্রেট থাকে, সালফেট থাকে বা কার্বনেট বা ফসফেট থাকে, এই লবণটা শিখার তাপে বাষ্প হবে না। HCl দিলে এরা চলে গিয়ে ক্লোরাইড হয়, আর এই ক্লোরাইড লবণটা তুলনামূলকভাবে অধিকতর উদ্যোগী এবং শিখার তাপে এটা বাষ্প হয়। এই বাষ্প দেখাইছি, বাষ্প হওয়ার পরে সে কি করছে, ক্যালসিয়াম আয়নটা ইলেকট্রন নিচে নিয়ে ক্যালসিয়াম হয়েছে, তারপরে ক্যালসিয়ামের যে বহিস্থ ইলেকট্রনটা কি করছে, জারণ শিখা থেকে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো শোষণ করে উচ্চ শক্তি স্তরে গেছে, উত্তেজিত ইলেকট্রনটা আবার শক্তি বিকীর্ণ করছে করে আবার আগে থেকে ফিরে আসছে, এবং ফিরে আসার সময় শক্তি বিকীর্ণ করছে। সেই বিকীর্ণ শক্তির একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে বা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই সূত্রতে হিসাব করা যায়। আর এই ল্যামডার মানটা কত তার উপর নির্ভর করবে যে বর্ণটা কেমন। এখন ক্যালসিয়াম যে তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকীর্ণ করলো, সোডিয়াম কিন্তু সেই তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকীর্ণ করবে না, কারণ ক্যালসিয়ামের ইলেকট্রনটাকে উত্তেজিত করতে যে কম্পাঙ্কের শক্তি লাগছে বা যে তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি লাগছে, সোডিয়ামের সেই তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি লাগবে না। কারণ হলো ক্যালসিয়ামের কেন্দ্রে প্রোটন হলো 20টা আর সোডিয়ামের হলো 11টা, যার কারণে বহিস্থ ইলেকট্রনটাকে উত্তেজিত করতে ক্যালসিয়ামের ক্ষেত্রে যে শক্তি লাগে, সোডিয়ামের ক্ষেত্রে সেই শক্তি অবশ্যই লাগবে না। আচ্ছা, আমরা এবার আসো, এই আমার একটা কোশ্চেন হলো, এখানে যদি এই ক্যালসিয়াম না হয়ে যদি এটা ম্যাগনেসিয়াম হয়, ধরো এটা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম না হয় এটা ম্যাগনেসিয়াম, শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ পাবো না, কেন পাবো না, তাহলে এটা কি হলো, দেখো ম্যাগনেসিয়াম হলো না, এটা ম্যাগনেসিয়াম হলো, আবার এটাও ম্যাগনেসিয়াম হলো, ওকে। এবার এটা ম্যাগনেসিয়াম, তারপরে এটা ম্যাগনেসিয়াম কি, ম্যাগনেসিয়াম স্টার, ম্যাগনেসিয়াম স্টার, ওকে। মানে এটা হবে না ম্যাগনেসিয়াম, আচ্ছা স্টার,
আচ্ছা, এইটা নিয়ে একটু বিতর্ক আছে। দেখো যে ম্যাগনেসিয়াম কেন শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না। হ্যাঁ, দুই ধরনের ব্যাখ্যা দেখবা আছে, দুই ধরনের ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো, তুমি যদি সঞ্জিত স্যারের বইটা পড়ো দেখবা সে দুইটা ব্যাখ্যায় নিয়ে আসছে। একটা ব্যাখ্যা হলো সে বলছে যে ম্যাগনেসিয়ামের আকার ছোট, আর আকার ছোট হয় তার বহিস্থ ইলেকট্রনটাকে উচ্চ শক্তি স্তরে বা উত্তেজিত করার জন্য, মানে এখান থেকে এখানে আসার জন্য যে কম্পাঙ্কের শক্তি দরকার সেটা জ্বালাংশকে সাপ্লাই দিতে পারে না। ওকে, আর একটা ব্যাখ্যা হলো যে ম্যাগনেসিয়ামের আকার কি ছোট, এবং ম্যাগনেসিয়ামের যে বহিস্থ ইলেকট্রনটাকে উত্তেজিত অবস্থায় নিতে যে কম্পাঙ্কের শক্তি দরকার সেটা কোথেকে পাওয়া যায় না, জ্বালাংশিকা থেকে পাওয়া যায় না। এই জন্য ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখে না। আবার ওনার বইতে আবার অন্য জায়গায় একই টপিক্সের কি আবার এক পৃষ্ঠা পরে দেখবার দেখছে যে ম্যাগনেসিয়াম ইলেকট্রনটা উত্তেজিত অবস্থায় যায়, কিন্তু সেখান থেকে সে ফিরলে যে কম্পাঙ্কের বা যে তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করে সেটা দৃশ্যমান অঞ্চলে হয় না। মানে 380 থেকে ল্যামডার মানটা 380 থেকে 780-র মধ্যে হয় না, যার কারণে কি মানে বর্ণালী তৈরি হয়, বাট সেটা কি হয় না, দৃশ্যমান অঞ্চলে না হয়, আমরা কোনো বর্ণ দেখতে পাই না। দেখছো, একই বইতে দুই জায়গায় দুই রকম ইনফরমেশন দিয়েছে না। তাহলে একটা ইনফরমেশন হলো আকার ছোট বলে সে বলে শক্তি নেই না, তাহলে এখান থেকে এখানে যাই না বলে। আবার সেই বলছে যে এখান থেকে এখানে যায়, যাওয়ার পরে কি হয়, যে শক্তিটা বিকীর্ণ করে সেই বিকীর্ণ শক্তির যে ল্যামডাটা, সেই ল্যামডাটা কি না, দৃশ্যমান অঞ্চলে না হয় আমরা বর্ণটা কি দেখতে পাই না। তার মানে বর্ণালী তৈরি হয়, সেটা বর্ণালী ধারণ করার জন্য কি আছে, স্পেকট্রো ফটোমিটার আছে, ওটা দিয়ে কি করা যায়, বর্ণালী দেখা যায়, কিন্তু দৃশ্যমান অঞ্চলে না হয় এটা খালি চোখে দেখা যায় না। তবে বেশিরভাগ বইতে কোনটা লিখছে যে আকার ছোট উচ্চ শক্তি স্তরে নেওয়ার জন্য যে কম্পাঙ্কের আলো দরকার সেটা জ্বালাংশিকা থেকে পাওয়া যায় না, এই জন্য ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। এটাই লেখার চেষ্টা করবা, আকার ছোট, মানে এখান থেকে এখানে এটা ক্রস, মানে এখান থেকে এখানে সে আসে না, কারণ আসার জন্য যে কম্পাঙ্কের শক্তি দরকার সেটা কি দিন শিখা থেকে বা জ্বালাংশিকা থেকে আমরা পাই না, এই জন্য ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না। বা কোশ্চেনটা এরকম হতে পারে, দেখো কোশ্চেনটা এরকম হতে পারে, যে বেরিলিয়াম আসতে পারে, বেরিলিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখে না কেন, তাহলে একই ব্যাপার বলবো, এখানে কি আসবে, বেরিলিয়াম আসবে, হ্যাঁ, তারপরে এখানে বেরিলিয়াম আসবে না, এখানে বেরিলিয়াম আসবে, তারপরে কি এখানে বেরিলিয়াম আসবে, শেষ বেরিলিয়াম আসবে। তখন বলবো যে বেরিলিয়াম কি হয় না, আকার ছোট, এই ইলেকট্রনটাকে উত্তেজিত করার জন্য যে কম্পাঙ্কের শক্তি দরকার সেটা আমরা কোথা থেকে পাই না, জ্বালাংশিকা থেকে পাই না। এইটাই লিখবো আর কি। তাহলে আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন এখানে শিখলাম না। এক হলো শিক্ষা পরীক্ষায় মূলনীতি বা শিক্ষা পরীক্ষায় কেন বর্ণ তৈরি হয়, তারপরে শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় সিরিজ করা হয়, আবার ভিন্ন ভিন্ন মৌলের জন্য বর্ণ ভিন্ন ভিন্ন কেন হয়, আবার ম্যাগনেসিয়াম বা বেরিলিয়াম শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখে না কেন। আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো আমরা একটা বর্ণটা লিখে দিচ্ছি না, কোনটার বর্ণ কেমন একটু লিখে দিচ্ছি। কোনটার বর্ণ কেমন সেটা একটু লিখবো আমরা। দেখো কোনটার বর্ণ কেমন একটু লিখবো। তো এই দেখো প্রথমে হলো এই পটাশিয়ামের বর্ণ। তার লবণে কিন্তু পটাশিয়ামটা থাকবে কি হিসেবে, পটাশিয়াম প্লাস হিসেবে, হ্যাঁ, পটাশিয়াম প্লাস না ধর। আচ্ছা, বর্ণ হলো আগে লিখি খালি চোখে বর্ণ, খালি চোখে। আরেকটা আছে কোবাল্ট গ্লাস, বা আরেকটা নাম দিই আমি, কোবাল্ট গ্লাস বা একে নীল গ্লাস, কোবাল্ট বা নীল। আর কোবাল্ট গ্লাসটা কালারটা কি, নীল কালার, নীল গ্লাস, কোবাল্ট বা নীল গ্লাস। আর হলো মৌলটা কি, আমি সিদ্ধান্ত দিব। ধরো আমি এই জারণ শিখায় ধরার পরে আমি খালি চোখে দেখলাম বর্ণ কি পাইলাম, খালি চোখে বর্ণ পাইছি বেগুনি বর্ণ, না একটা বেগুনি, কালার গুলো নিয়ে আবার একটু ঝামেলা আছে, বই কালার ভিন্ন ভিন্ন নাম লিখে রাখছে, মানে ইন্টারের বইগুলা দেখো।
লাগে দেখো এই দেখছো এই আচ্ছা এটা হলো হালকা বেগুনি আর এই বইতে লিখছে বেগুনি লাল লাল আবো বেগুনি আছে আচ্ছা আমি বেগুনি লিখি দেখো বেগুনি 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 যদি বেগুনি দেখি খালি চোখে আর যদি কোবাল গ্লাস তাহলে আমি আমি এখানে শিখা একটা বর্ণ তৈরি হয়েছে তা আমি খালি চোখে দেখবো যদি কি কালার হয় বেগুনি কালার হয় আর আমি এখানে একটা কোবাল গ্লাস বা নীল গ্লাসের মধ্যে দিয়ে দেখবো নীল গ্লাস ধরার পর যদি কালারটা কি হয় গোলাপি লাল হয় না গোলাপি লাল এই বইতে কি লিখছে এই বইতে আচ্ছা বেগুনি ও দেখছো লাল লাল আবো বেগুনি লিখছে আচ্ছা গোলাপি আমি এই বইটা হাজারি বইটা ফলো করি এটা হলো হালকা বেগুনি দেখো এটা হলো হালকা বেগুনি হালকা বেগুনি ওকে হালকা বেগুনি আর এটা হলো গোলাপি লাল গোলাপি লাল গোলাপি লাল তাহলে কি বলবো আমার মৌলটাকে পটাশিয়াম মৌল বলবো দেখলাম সন্ধ্যা স্যারের বইতে পটাশিয়াম প্লাস লিখছে পটাশিয়াম প্লাস না কিন্তু আমরা যখন শিক্ষা পরীক্ষা করি তখন কিন্তু পটাশিয়াম প্লাসটা ইলেকট্রন নিয়ে কিন্তু পটাশিয়াম হয়ে যায় তারপরে সে বর্ণালী তৈরি করে না বর্ণালী তৈরি করে ও হ্যাঁ আসছে যে বসে বস গালিফস আচ্ছা একটা মিনিট আচ্ছা দেখো তাহলে আমরা যদি এখানে কিন্তু পটাশিয়াম প্লাস লিখবো না পটাশিয়াম প্লাস লেখা ঠিক হবে না কারণ আমরা সাধারণত এখানে মৌল অবস্থায় আমরা শিক্ষাটা পাই পটাশিয়াম হতে পারে আর আমি কিন্তু এখানে বলবো যে কোবাল গ্লাস কেন ইউজ করা হয় আমি খালি চোখে হালকা বেগুনি আবার আমি কোবাল গ্লাস দিয়ে কেন দেখবো মানে আমরা শিক্ষা পরীক্ষায় কোবাল গ্লাস ব্যবহারের উদ্দেশ্যটা কি সেটা বলবো আর কি উদ্দেশ্যটা কি সেটা বলবো আচ্ছা এবার আসো যদি কালারটা কি হয় নীলাভ সবুজ নীলাভ সবুজ নীলাভ সবুজ নীলাভ সবুজ দেখছো নীলাভ সবুজ যদি হয় খালি চোখে আর যদি কোনো বর্ণ দেখা না যায় হ্যাঁ বর্ণ দেখা যাবে না তাহলে কি কালার কি হবে এটা কপার হবে কপার যদি আমি খালি চোখের নীলাভ সবুজ দেখি আর যদি কোবাল গ্লাস ব্যবহার করার পরে যদি কোনো বর্ণ দেখা না যায় তাহলে কপার খেয়াল করো তার মানে এই যে না মানে যদি কোবাল গ্লাসে যদি বর্ণ না দেখা যায় তাহলে কপার আর যদি খালি চোখে নীলাভ সবুজ হয় আচ্ছা আরেকটা হলো সোনালি হলুদ কালার দেখো সোনালি হলুদ কালার যদি হয় আর যদি বর্ণ দেখা না যায় তাহলে সোডিয়াম সোডিয়াম আর আরেকটা আছে ক্যালসিয়াম ইটের ন্যায় লাল ইটের ন্যায় কালার এটা হলো ইটের ন্যায় কালার আর এখানে কি খালি চোখে ইটের ন্যায় কালার আর হালকা সবুজ হালকা সবুজ হালকা সবুজ তাহলে কি ক্যালসিয়াম ক্যালসিয়াম না এরকম দেখবা তুমি যদি অন্য বই খোলো দেখবা আরো কিছু পাবা যেমন বেরিয়াম পাবা বেরিয়াম 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 আমি কিন্তু বলছি বেরিলিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না আর কে দেয় না ম্যাগনেসিয়াম দেয় না এই দুটা মিথ্যাটা তো দেয় না কিন্তু নিচের গুলা কিন্তু দেয় ক্যালসিয়াম দেয় না ক্যালসিয়াম বললাম স্ট্রনসিয়ামও দেয় বেরিয়াম দেয় ইভেন রেডিয়ামও দেয় হ্যাঁ রেডিয়ামও দেয় রেডিয়ামও দেয় শুধু দেয় না কে এই দুইজন দেয় খাতা তো সবাই দেয় আর মিথ্যাটা তো এরা সবাই দেয় তা আমাদের পরীক্ষায় মেনলি লাগে ক্যালসিয়ামটা লাগে এই বেরিলিয়ামটা সিলেবাসে নাই আসলে এই জন্যে এই হাজারি স্যারের বইতে দেয় নাই কিন্তু আবার দেখলাম সঞ্জয় স্যারের বইতে কি দিছে বেরিলিয়াম দিছে আবার সে আরও দিছে বেরিলিয়াম দিছে আবার
এই স্ট্রনসিয়ামও দিছে, রেডিয়ামও দিছে, কিন্তু আসলে কিন্তু কি নাই, এই তিনটা কিন্তু সিলেবাসে নাই তোমাদের। স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম কিন্তু সিলেবাসে নাই, এখানে শুধু ক্যালসিয়ামটাই সিলেবাসে আছে। এরাও শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয়, তোমাদের যে ইন্টার লেভেলে যে প্র্যাকটিক্যাল ব্যবহারিক এই লবণ শনাক্তকরণ কিন্তু এটা ব্যবহারিক, তুমি ল্যাবে প্র্যাকটিক্যালগুলো করবা, শিক্ষা পরীক্ষাটা করবা। আর আমরা সাধারণত লবণ হিসাবে কি দিই না, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম দিই না, শুধু মৃৎ খাদ্য কি দিই, ক্যালসিয়াম দিই। আর খাদ্যের মধ্যে কি দিই, পটাশিয়াম আর সোডিয়াম দিই। আর কপার তো সবাই জানো, মুদ্রা ধাতু, কপার মুদ্রা ধাতু থেকে কপারটা দিলে, মানে এগুলো সিলেবাসে আছে। কিন্তু এই যে স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম এগুলো সিলেবাসে নাই। তোমার যদি কেউ বিষয়ে আগ্রহী হও, তোমরা সন্ধ্যের সাথে বলতে দেখবা এই কিসের কালার দেওয়া আছে, স্ট্রনসিয়ামের কালারও দেওয়া আছে, বেরিয়ামও দেওয়া আছে, রেডিয়ামটা একটু দেখে রাখতে পারো, কারণ ভর্তি পরীক্ষা দিয়ে দিতে পারে। কারণ ওরা সিলেবাস দেখে না, ওরা দেখে বইটা আছে কিনা, সেই হিসাবে তোমরা কি করবা, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়ামটাও দেখে রাখবা। হ্যাঁ, যেমন এখানে লিখছে যে এই বেরিয়ামটা কালারটা কি, হলুদাভ সবুজ, বেরিলিয়াম কি, বেরিলিয়ামটা হলুদাভ সবুজ, হলুদাভ সবুজ না, হ্যাঁ হলুদাভ সবুজ, সবুজ, হ্যাঁ। আর খালি চোখে আর কোপাল কাছে নীলাভ সবুজ, নীলাভ সবুজ, নীলাভ সবুজ, নীলাভ সবুজ, বেরিয়াম। এরকম এখানে কি দেওয়া আছে, স্ট্রনসিয়ামও দেওয়া আছে, স্ট্রনসিয়াম টকটকে লাল, আর বেরিয়াম হলো সবুজ। আর এই স্ট্রনসিয়াম তারপরে কি বেরিয়াম আর রেডিয়াম, এই তিনটা সন্দেশারের বইতে আছে, শুধুমাত্র খালি চোখে কোপাল গ্লাসে ওগুলা লেখা নাই। আর তোমরা খেয়াল মনে রাখবা, না এই না শব্দটা কোথায় কোথায় আছে, কপারে আছে আর কি আছে, কপারে আছে আর সোডিয়ামে আছে, না না শব্দটা কপারে আছে আর সোডিয়ামে আছে না। এই যে শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখা যায় না, কোথায় কোথায় সোডিয়ামে আর কোথায় কপারে, সোডিয়ামে আর কপারে, এই যে একটু মনে রাখবা, সোডিয়াম আর কপারে শিক্ষা পরীক্ষায় ওভাল ক্লাসে কোনো বর্ণ দেখা যায় না, আর বাকিগুলো কিন্তু দেখা যায়। এটা কিন্তু নৈবিত্তিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, না নৈবিত্তিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই হলো আমাদের মোটামুটি কি শিক্ষা পরীক্ষা শেষ। তাহলে এবার হলো গাণিতিক সমস্যা, না এই গাণিতিক সমস্যা তোমাদের আমি গাণিতিক সমস্যার করে আমি এরপরে আরেকটা ভিডিও করবো, যে 21 নম্বর ভিডিওটা, সেই ভিডিওর মধ্যে কি দেবো আমরা গাণিতিক সমস্যাগুলো আলোচনা করবো, সাথে কি দেবো আমরা আণবিক বনাইটা নিয়ে আসবো, গাণিতিক সমস্যাটাকে নিয়ে আসবো আণবিক বনাই নিয়ে আসবো। তাহলে আমাদের মোটামুটি প্রথম খণ্ডটা শেষ হবে।